স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় 4 ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপদ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে পেট্রোল পাম্প মালিকগণ ক্ষুব্ধ হয়ে পেট্রোল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ধরনের পরিবহন চালকেরা। পেট্রোল পাম্পগুলোতে তেল না পেয়ে ঘুরে যাচ্ছেন তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। পেট্রোল পাম্পে ধর্মঘটের বিষয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, পেট্রোল পাম্পে ধর্মঘটের কারণে জনগণের কী ধরনের ভোগান্তিতে পড়ছেন, এমনকি প্রশাসনের কি ভূমিকা দেখছেন, বিস্তারিত জানাবেন। আনোয়ার, বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম অনার্স অ্যাসোসিয়েশন এবং পেট্রোল পাম্প মালিক অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে থেকে রাজশাহী এবং রংপুর বিভাগে ধর্মঘট পালন করছে এবং আজ সকাল 8টা থেকে রাজশাহী জেলা ও মহানগর সহ উত্তরবঙ্গের সকল পাম্পগুলো আসলে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে। গতকাল রাতে সংগঠনটির সভাপতি এবং সেক্রেটারি রাজশাহী বিভাগের যারা রয়েছেন তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে আজকের এই ধর্মঘটের ডাক দিয়েছেন এবং গতকাল নওগাঁ জেলার সড়ক ও জনপদ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এই উচ্ছেদ অভিযানকে অযৌক্তিক বলছেন এবং বলছেন যে এর ফলে তারা বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়াও আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী জেলা পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিমুলের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের এই দাবি দীর্ঘদিনের থেকে তাদের এই দাবি মানা হচ্ছে না। এর ফলে তারা বাধ্য হয়ে তারা আজকে থেকে ধর্মঘটে গেছেন। তাদের আলোচনা করে সমাধান না করা হলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য থাকবে। এছাড়াও যদি আনোয়ার একটু জানিয়ে রাখি যে হঠাৎ করে ধর্মঘটের ফলে যে সকল বাস চালক বা যানবাহন চালকরা রয়েছে তারা চরম ভোগান্তিতে মধ্যে পড়েছে। তারা হঠাৎ করে পাম্পগুলোতে এসে জ্বালানি না পেয়ে তারা ঘুরে যাচ্ছেন এবং বলছেন চরম ভোগান্তির মধ্যে তাদের পড়তে হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ধর্মঘটের সর্বশেষ খবর। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। দর্শক, এবার জানবো রংপুর বিভাগের খবর। পেট্রোল পাম্প ধর্মঘটের সবশেষ অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বাড়ি। বাবলুর, রংপুর পেট্রোল পাম্প ধর্মঘটের কি প্রভাব পড়েছে জানাবেন। আনোয়ার, আমি যেমনটি বলেছেন যে আসলে গতকালকে নওগাঁয় যে ঘটনা ঘটছে যে সড়ক ও জনপথের বিভাগে যে আকস্মিকভাবে অবৈধ অভিযান, সেই অভিযানের কেন্দ্র করে কিন্তু রংপুর সারা বাংলাদেশের এই রংপুর এবং রাজশাহী বিভাগে যে পেট্রোল পাম্পের যে মালিক সমিতি এবং যারা ডিস্ট্রিবিউশন বা ডিলার অনার্স সমিতি তারা কিন্তু আসলে এই পেট্রোল পাম্পের যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু আসলে ধর্মঘট ডেকেছেন। ধর্মঘট ডেকে আপনি দেখতে পাচ্ছেন রংপুর শাপলা পাম্পে সেখানে রয়েছে, সেখানে বিভিন্ন যারা তেল সংগ্রহ করতে আসছে, পেট্রোল সংগ্রহ করতে আসছে তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে শিকার হয়েছেন। আপনি দেখেছেন বিভিন্ন যানবাহন তারা কিন্তু এসেছিলেন সকাল থেকেই পেট্রোল পাম্প অবস্থান করছিলেন তেল নেওয়ার জন্য বা পেট্রোল নেওয়ার জন্য, সেটি কিন্তু তারা না পেয়ে তারা চরম ভোগান্তিতে পড়ছেন। অনেকে বলছে যে আসলে এই আকস্মিক এই যে আসলে এই তেলের পাম্প বা পেট্রোল পাম্পের যে ধর্মঘট সেটি কিন্তু আসলে তাদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আসলে কি ঘটনাকে কেন্দ্র করে এই তেলের যে পেট্রোল পাম্পের যে আসলে এই মালিক সমিতি বা তারা অনার্স যে অ্যাসোসিয়েশন তারা যে আসলে ধর্মঘট ডেকেছে সেই বিষয়ে কিন্তু আসলে জনগণের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে যে আসলে তারা আকস্মিকভাবে অনেকে তেল না বা পেট্রোল না পেয়ে কিন্তু তারা আসলে বিভিন্ন এলাকায় যাবেন, সেখানে কিন্তু তারা যেতে পারছেন না। এই কারণে কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়ছে রংপুর তথা উত্তর অঞ্চল জনপদের মানুষ। তো এই ছিল আমার কাছে রংপুর পেট্রোল শাপলা পাম্প থেকে সর্বশেষ তথ্য। আনোয়ার, ধন্যবাদ বাবলুর রহমান বাড়ি। এই সহকর্মী যুক্ত ছিলেন রংপুর থেকে। এবার পরের প্রসঙ্গ।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর 12টায় শুরু হবে মোনাজাত। আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই ধাপের ইজতেমায় মোট 40টি খিত্তায় ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এই ধাপে ইজতেমা ময়দানে 2 জন মুসল্লি মারা গেছেন। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট 23টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। দর্শক, বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী মানিক খান, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। জানবো সবশেষ খবর। মানিক, বিশ্ব ইজতেমার প্রাঙ্গণে এখন কি কার্যক্রম চলছে? আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন জানাবেন? জি, ধন্যবাদ। আমি এখন আছি হলো বিশ্ব ইজতেমার ময়দানে। এখানে সকাল থেকে বিভিন্ন বিষয়ে মুসল্লিদেরকে বয়ান করছেন বিভিন্ন মুরব্বীরা, যেখানে বিভিন্ন আমল নিয়ে কথাবার্তা হয়েছে এবং মানুষ কিভাবে বিভিন্ন মসজিদে যে তাদের কার্যক্রম চালাবেন, বিভিন্ন ভাবে তাদেরকে বুঝাচ্ছেন মুরব্বীরা। আর এখানে আজকে সুন্দর সকালবেলা বয়ান হয়েছে, বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়ে বয়ান করেছেন এবং মুরব্বীরা বিশেষ করে ছাত্রদের মাদ্রাসা ছাত্রদের কে বিভিন্ন বিষয় যাতে করে তারা মুসল্লিদেরকে বুঝাতে পারেন সেই বিষয়ে তাদেরকে বয়ান করেছেন সকালবেলা। এখন সর্বশেষ আমাদেরকে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার দ্বিতীয় অংশ শেষ হবে। আমরা শুনতে পেরেছি এখানে 12টার সময় আখেরি মোনাজাত শুরু হবে। জি, ধন্যবাদ। বিশ্ব ইজতেমার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মানিক খান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার জরুরি সভার পর রাত 12:15টার দিকে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এর আগে দুপুর 2টা থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এদিকে পূর্বের ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আজ সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিভাবানকারীদের খুঁজতে উম্মার সেরা কণ্ঠ 2025 প্রতিযোগিতা শুরু হচ্ছে। সোমবার ঢাকায় সংবাদ সম্মেলনে জানানো হয় 13 বছরের বেশি বয়সী 5 শতাধিক নারী ও পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করবেন। তার মধ্য থেকে 60 জন প্রতিযোগী বাছাই করা হয়েছে। এরা শুদ্ধ কোরআন তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করবেন, যা প্রথম রমজান থেকে 29 রমজান পর্যন্ত দীপ্ত টিভিতে প্রচার করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম জন পাবেন 6 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং তার নিজ এলাকায় একটি মসজিদ নির্মাণ করা হবে। এছাড়া বিজয়ী দ্বিতীয় জন 3 লাখ ও তৃতীয় জন পাবেন 1.5 লাখ টাকার শিক্ষাবৃত্তি। কোনটা কোরআন আলোকে যারা সুন্দর করে কোরআনকে তেলাওয়াত করে, আমরা এটাকে আরো ব্যাপক। আন্তর্জাতিক প্রসঙ্গ। সুইডেনের একটি স্কুলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 11। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সুইডেনের পশ্চিম অঞ্চলীয় অরেব্রো শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলাকারী রিস বর্গাস্কা নামের একটি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। পরে নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয়। তবে এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। হামলায় কোনো গোষ্ঠী জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ। এই বিষয়ে তদন্ত চলছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র
সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য পরিকল্পনার বিস্তারিত নিয়ে কিছু বলেননি তিনি। গাজার অধিবাসীদের উচ্ছেদ করা হলে ওই উপত্যকায় কারা থাকবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন এটি বৈশ্বিক সম্প্রদায়ের বাসভূমি হবে। তার পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেন প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তা ভাবনা করছে ট্রাম্প। এবার খেলার খবর। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। অনেকটা খুঁড়িয়ে এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করে খুলনা। সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরকে বিদায় জানিয়েছে রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা। লিগ পর্বের মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই আছে একটি করে জয়। আর 2013 সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার সুযোগ চিটাগংয়ের সামনে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল। দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে গণঅভ্যুত্থানের 6 মাস, গণহত্যার ঘটনায় তদন্ত চলছে হাসিনা সহ 108 জনের বিরুদ্ধে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন খবর কি প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। একই সঙ্গে সাভার গণহত্যা, হাসিনা পালানোর পরও 6 ঘন্টায় 15 জনকে হত্যা, এমন একটি তথ্য নির্ভর সংবাদও সামনে রেখেছে প্রথম আলো। আছে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ, জনপ্রশাসন সংস্কার কমিশন, এমন একটি খবরও আছে দৈনিক প্রথম আলোতে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে চুক্তি হচ্ছে 3 আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে, ফিরবে পাচারের অর্থ, উদ্ধারকৃত অর্থের বিপরীতে দেওয়া হবে 10 ভাগ কমিশন, এমন একটি বিশেষ প্রতিবেদনকে সামনে এনেছে যুগান্তর। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠক, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট 8 ফেব্রুয়ারি, এমন খবরও গুরুত্ব পেয়েছে। আছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব, মূল্যস্ফীতিতে আরও আঘাতের শঙ্কা, এমন খবরকেও সামনে এনেছে দৈনিক যুগান্তর। আছে দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে এজেন্সির লোভে টিকিট দুর্মূল্য, সিন্ডিকেটের টিকিট বাণিজ্য, বিমান টিকিটের দাম বাড়াচ্ছে ইচ্ছামতো জিম্মি প্রবাসী, হজগামী ও সাধারণ যাত্রী, এমন একটি খবর কি প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। একই সঙ্গে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা কামনা ডক্টর ইউনূসের, এমন খবরও সামনে আছে। এবার তালিকায় যুক্ত হচ্ছে 50 লাখ নতুন ভোটার, এমন একটি খবর। সেই সঙ্গে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে 8 ফেব্রুয়ারি, এ মাসেই দলগুলোর সঙ্গে বৈঠক, এমন খবর গুরুত্ব পেয়েছে দৈনিক কালকণ্ঠের প্রথম পাতায়। আছে দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা, অর্থ সংকট, এমন একটি খবরই হচ্ছে প্রধান শিরোনাম দৈনিক সমকালের। একই সঙ্গে বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট, সংস্কার কমিশনের যে প্রস্তাবনা তার উপরে ভিত্তি করে একটি খবর, জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ, এমন একটি খবরও আছে দৈনিক সমকালের প্রথম পাতায়। যুক্তরাষ্ট্রসহ 5 দেশ এখনও দেয়নি তথ্য, রিজার্ভ চুরির 9 বছর, এমন একটি বিশেষ প্রতিবেদনও জায়গা পেয়েছে দৈনিক সমকালের প্রথম পাতায়। আছে আমার হাতে দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে স্বনির্ভরের ফাঁদ, ভিক্ষা ঋণ, স্বনির্ভর বাংলাদেশের প্রতারণা, এমন একটি খবরকে তার প্রধান শিরোনাম করেছে। একই সঙ্গে পাচারের $1 বিলিয়ন ফেরাতে সহায়তা চাই কানাডাকে প্রধান উপদেষ্টা, এমন একটি খবরও জায়গা পেয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক চীনের, গুগলের বিরুদ্ধে তদন্ত, এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে আজকের পত্রিকা। আছে আমার হাতে দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে জুলাই নভেম্বর বোরো মৌসুমের আগে কৃষি ঋণ বিতরণ কমেছে 14% বেশি। একই সঙ্গে মার্চ এপ্রিলে রাখাইন খাদ্য উৎপাদন চাহিদার 20% নামার আশঙ্কা, বাংলাদেশের বোরো উৎপাদন প্রত্যাশিত না হলে আঞ্চলিক খাদ্য সংকট দেখা দিতে পারে, এমন একটি খবরকে বণিক বার্তা অন্যতম শিরোনাম করেছে। তো দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান শিরোনাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।